বাংলা বাঙালির ইতিহাসে তিনি অনেকের কাছেই নায়ক, আবার অনেকের কাছেই খলনায়ক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় পেয়েছেন বীর বিক্রম উপাধি। অন্যদিকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার তার সাথে সরাসরি জড়িত থেকে যেমন হয়েছেন নিন্দিত, তেমনই কারো কারো কাছে হয়েছেন প্রশংসিত। তিনি বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই সর্বাধিক পরিচিত। সম্প্রতি দীর্ঘ ৫০ বছর পর প্রকাশ্যে এসে আবারও আলোচনায় এসেছেন মেজর ডালিম। লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম শিরোনামে প্রবাসে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। তার এই উপস্থিতি এখন সামাজিক মাধ্যমে বেশ আলোচিত বিষয়। তবে মেজর ডালিমের এই উপস্থিতি নিয়ে কেউ কেউ সংশয়ও প্রকাশ করেছেন। ২ ঘন্টার বেশি সময় ধরে চলা লাইভে ৫০ বছরের আগের প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম, জানিয়েছেন অনেক অজানা ইতিহাস। ২৪-এর গণঅভ্যুত্থান, ভারতের সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদ, জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে রেখেছেন স্ট্রেট কাট বক্তব্য। সাবেক এই সামরিক কর্মকর্তার মতে ৩০ লক্ষ নয় ৩ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন মুক্তিযুদ্ধে। ১৯৪৬ সালের ২রা ফেব্রুয়ারি মেজর ডালিমের জন্ম। ছাত্র হিসেবে বেশ ব্রাইট স্টুডেন্ট ছিলেন তিনি। ১৯৬৪ সালে তখনও তার বয়স ২০-এর ঘরে পৌঁছায়নি, অথচ সেই সময় তিনি সুযোগ পেয়ে যান পাকিস্তানের বিমান বাহিনীতে। ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের পর মেজর ডালিম বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন। পাকিস্তান সেনাবাহিনীতে ১৯৭১ সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতে চাকুরির সুবাদে শরীফুল হক ডালিম তৎকালীন পশ্চিম পাকিস্তানে ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ২০ এপ্রিল তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন, যদিও তিনি এই সম্মান ধরে রাখতে পারেননি। ১৯৭৫ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে সাথে মেজর ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। মেজর সৈয়দ ফারুক রহমান, খন্দকার আব্দুল রশিদ ও মেজর ডালিম সহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা ১৯৭৫ সালে একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন। শেখ মুজিবকে সপরিবার করেই মেজর ডালিম ক্ষান্ত হননি। তিনি বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নিয়ে সেই ঘটনার বর্ণনা দেন। সেই সময় বাংলাদেশকে একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন মেজর ডালিম। তার কণ্ঠে সেদিন তীব্র রাগ এবং প্রচণ্ড ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল। ঘোষণায় আমি মেজর ডালিম বলছি উল্লেখ করে শরীফুল হক ডালিম জানান, খন্দকার মোশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। শেখ মুজিব রহমানের কাণ্ডের পর মেজর ডালিমকে সেনাবাহিনীতে পুনঃনিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়। ১৯৭৬ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচীনে তাকে কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয়। ১৯৮০ সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন। ১৯৮২ সালে কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৮৮ সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় দায়িত্ব পালন করেন। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেয়া হয়। ইউনেপ ও হেবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও মেজর ডালিম দায়িত্ব পালন করেন। সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব ছিল তার কাঁধে। সরকারের এমন অনেক গুরুত্বপূর্ণ সেক্টরে দায়িত্ব পালন শেষে ১৯৯৫ সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর লাভ করেন। ব্যক্তিগত জীবনে মেজর ডালিম নিম্মি চৌধুরীকে বিয়ে করেন। ডালিম নিম্মি দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। তার ছোট ভাই হলেন কামরুল হক স্বপন। মেজর ডালিম বেশ কয়েকটি বই লিখেছেন, যার মধ্যে ২০০২ সালে প্রকাশিত আমি মেজর ডালিম বলছি, ২০২১ সালে প্রকাশিত যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি এবং কিছু কথা কিছু ব্যথা উল্লেখযোগ্য।